এই যে আপনি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স এনেছেন যে তাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে আমাদের দেশে, এগেন যতদূর আমি জানতে পেরেছি, সবচেয়ে স্বনামধন্য এডুকেশন ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইডি। এই জায়গা থেকেই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা আপনার আসতেছে যে আপনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মানে কোচিং সেন্টার টাইপের। এটা ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে রিসার্চ হয়, গবেষণা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কানাকড়ি হয় না। মানে আপনি আবার পরে বলেছেন যে এটা ভুলভাবে ব্যাখ্যা হয়েছে, ভুল বোঝানো হয়েছে। না, আমি যেহেতু আপনি আজকে একটু পরিষ্কার করবেন, একটু ব্যাখ্যা করে দিই, ছোট একটু ব্যাখ্যা করে। প্রথমত, আজকে আমি আপনার সাথে যেভাবে কথা বলছি ওটা একটা পডকাস্ট ছিল, ওখানে হাসি তামাশার কথা ছিল, আমার সাথে আমার সহধর্মিণী ছিলেন, হাসি তামাশা দেই হয়, এটা হাসি তামাশার ছিল, একটু অন্যভাবে। হাসি তামাশার ভিতর আমরা অনেক ধরনের কথা বলি যেটা হয়তো মূলটা সত্যি, কিন্তু আমরা একটু রংচং মাখিয়ে মজা করে বলি। সো আমি যে পয়েন্টটা মেক করতে চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ঐতিহাসিক এবং সকল কারণে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, ডাজন্ট ম্যাটার। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বড়ভাবে আমরা এফার্ট, রিসোর্সেস এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে দেই। সো আমাদের আশা আকাঙ্ক্ষা এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেক, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ভালো করুক। স্পেশালি বিগত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক অরাজকতা হয়েছে। এটা যদি কেউ বলে যে হয়নি, তাহলে আসলে আলোচনার কোনো জায়গা থাকে না। হ্যাঁ, আমি এটাও বলেছি যে ওখানে আপনার প্লেজারিজম করে টিচাররা পদোন্নতি পায়, কারণ গত 17 বছর পেয়েছে ভাই, একটু গুগল করে দেখেন, অনেক পেয়েছে। এটা আমি স্বীকার করি। আমি একই সাথে বলেছি যে এখন যারা এটা নেতৃত্বে আছেন তারা ইনশাআল্লাহ আরো অনেক ভালো করবেন, চেঞ্জ আনবেন। তবে আমরা যে চেঞ্জটা দেখতে চাই, আমি আমার জায়গা থেকে বলছি, আপনি মন্ত্রী বলেন আর ব্যক্তি ববিহার জাজ বলেন, আমি দেখতে চাই বিশ্বমাপের রিসার্চের একটা জায়গা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বমাপের রিসার্চের জায়গা হবে চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ওখানে রিসার্চ হয় না, এই কথাটা ভুল, কিন্তু এত অল্প হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় যত হওয়া উচিত, এগেন আপনি বলতে পারেন আমার মতে এনাফ হয়, কিন্তু আমার মতে, আমি আমার পার্সোনাল কথা বলছি, আমার মতে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হওয়া উচিত সেটা হয় না। যেমন মনে করেন, এখন এগেন কেউ যদি মন খারাপ করতে চায় করুক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি বিশ্বের আর কোন বিশ্ববিদ্যালয় জানেন যেটা ভালো বিশ্ববিদ্যালয় প্রাচ্যের বা এরকম কিছু বলা হয়? হার্ভার্ডকে কেউ আমেরিকান অক্সফোর্ড বলে না। আইআইটি কে, ইন্ডিয়াতে আমাদের প্রতিবেশী আইআইটি কে কেউ প্রাচ্যের কেমব্রিজ বলে না, সবাই আইআইটি হিসেবে চেনে। আমি ভাই স্বপ্ন দেখি যে ঢাকা ইউনিভার্সিটি বিশ্বব্যাপী ঢাকা ইউনিভার্সিটির নামে চিনবে, বিশ্বব্যাপী চিটাগং বিশ্ববিদ্যালয়ের নামে চিনবে। আমি সেই স্বপ্ন দেখি বলেই যখন এটা নিয়ে আমি কথা বলি, আমি একটু দুঃখের সাথে বলি, একটা পডকাস্টে যখন বলছিলাম হয়তো হাসতে হাসতে কথাটা একভাবে বেরিয়েছে। কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করতে চান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো রিসার্চ দরকার নাই, সেটা তার পার্সোনাল অপিনিয়ন হতে পারে। আমি মনে করি আরো দরকার। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এটা সহজ, এটাও বলছি না কিন্তু আমি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রেশার আছে, আমার অনেক সর্ট অফ বিজ্ঞ কলিগস বা অনেককে যাদেরকে আমি অনেক সম্মান করি একাডেমিক হিসেবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ান। সো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বিশাল একাডেমিক নেই তা না, কিন্তু বিশাল একাডেমিক ট্যালেন্ট আছে, কিন্তু তাদের উপরে পুরো পপুলেশন একটা প্রেশার আছে। মানে আমাদের 10 লক্ষ, 15 লক্ষ, 16 লক্ষ এইচএসসি পাস করে সবাই ওই বিশ্ববিদ্যালয়টায় যেতে চায়। ব্যাপক কম্পিটিশন হয় ভর্তি পরীক্ষাতে, তো ব্যাপক এত কম্পিটিশন বিশ্বে আর কোথাও হয় না। 65 জনে একজন অ্যাডমিশন পায়, 65 জনে। হার্ভার্ডে 10 জনে একজন পায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 জনে একজন পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ, তাদের উপরে অনেক প্রেশার আছে, তাদের ফান্ডিং এর প্রেশার আছে, ভিতরে আরো অনেক ধরনের অবকাঠামোগত প্রেশার আছে। সো বড় বড় একাডেমিকরা অনেক কিছু করতে পারেন না। আমি দেখতে চাই সামনে আমাদের সরকার ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই জিনিসগুলো আগাচ্ছে, যে এখন যিনি ভিসি আছেন, এখন যারা দায়িত্বে আছেন, ওনারা এই জিনিসগুলো আরো গুছাবেন। আমরা যে সরকারের মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছি, আমরা পুরোপুরি তাদের সাথে আছি, তাদেরকে সহযোগিতা করবার জন্য। যদিও আমি প্রাথমিকে আছি, সো আমি কতখানি বা পারবো, বাট যতখানি আমার দ্বারা সম্ভব। হচ্ছে ভাই ভিত্তি, মূল জায়গাটা, আমি ফাউন্ডেশনের জায়গাটা সেটা না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিরেক্টলি যদি আমার সহযোগিতা করার কিছু থাকে, আমি জান প্রাণ দিয়ে করবো। চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কারণ এগুলো আমার ট্যাক্স পেয়ার। প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুব ভালো করছে, খারাপ করছে, আমার মাথা ব্যথা না, এটা ব্যবসা। তারা মানে এগেন তারাও ঠিক ব্যবসা না, নট ফর প্রফিট এন্টারপ্রাইজ, এবং তারা বিগত 20 বছরে বা 30 বছরে আমরা দেখেছি ক্রমাগত তারা উপরে উঠছে, পাবলিক বিশ্ববিদ্যালয় সরকার যেভাবে সাবসিডি দেয়, আরো উপরে উঠতে হবে। হ্যাঁ, আরো উপরে উঠতে হবে, এবং সেই জায়গায় যতখানি সহযোগিতা দরকার সেটা করতে হবে। মানে আমরা দেখতে চাই না, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত গৌরবের ইতিহাস আছে, এবং অনেক আছে, এখানে কোনো ধরনের আর্গুমেন্ট নাই, যত গৌরবের ইতিহাস আছে বেশিরভাগই কিন্তু
পলিটিক্যাল আন্দোলনের গৌরবের ইতিহাস, সবসময় সেখানকার শিক্ষা কেন্দ্রিক গৌরবের ইতিহাস ওই রকম নেই। এখানে আমি দুঃখের সহিত বলছি ভাই, কাউকে ছোট করার জন্য বলছি না। হ্যাঁ, তো ওইখানে আমরা যেতে চাই, আমরা ওই জায়গায় যেতে চাই যেখানে ঢাকা শহর, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন একটা রিসার্চ সেমিনার ডাকছে, মারামারি লেগে যাচ্ছে পাশ্চাত্যে যে এই সেমিনারে কারা অংশগ্রহণ করতে পারবে, কারণ এটা হলো সবচেয়ে সম্মানজনক সেমিনার। আমার পয়েন্টটা বুঝতে পারছেন ভাই? আমরা ওই জায়গায় যেতে চাই যে আগামী 10 বছরে, আগামী 15-20 বছরে নোবেল প্রাইজ না পাই, ওই কম্পিটিশন লিস্টে, শর্ট লিস্টে আমাদের একাডেমিকরা আসা শুরু করছেন। মানে একজন আসলেন, দুইজন আসলেন, বাট আসা শুরু করেছেন। এখন আমরা এটা কল্পনা করতে পারি না। সো সেই দুঃখের জায়গা থেকে একটা পডকাস্টে কিভাবে হাসতে হাসতে কি বলেছি এইটা, কারণ আমি এটাও কিন্তু বলেছি, দেখেন আমি বলেছি, আমি চাচ্ছিলাম যে আপনি বিষয়টা পরিষ্কার করেন। বলেছি, দেখেন মানে মনে করেন এটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়া আমার নাই, কিন্তু লোকজন আমাকে ছবি পাঠায়, স্ক্রিনশট নিয়ে পাঠায়। সোশ্যাল মিডিয়া নাই কেন? সময় নষ্ট হয় ভাই, আমার সময় নষ্ট করার সময় নেই, প্রাথমিকের দায়িত্ব আছে, এলাকার দায়িত্ব আছে। যেটা বলছি যে আমি কিন্তু 17 বছর রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি, ইতিহাস পড়িয়েছি, কিন্তু মেইনলি পড়িয়েছি কিন্তু আপনার বিবিএ, আচ্ছা, বিজনেস স্ট্র্যাটেজি মেইনলি পড়িয়েছি, 17 বছর পড়িয়েছি আমি। ওই পডকাস্টে কিন্তু বিবিএ কেও একদম ধুয়ে দিয়েছি। কেন ধুয়ে দিয়েছি ভাই? বিবিএ প্রথমত কেউ যদি বলে যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং না পড়ার ভলিউম বিবিএ থেকে কম, এটা আসলে বিশ্বাসযোগ্য না। বিবিএ আমাদের দরকার নাই না, অনেক দরকার আছে, কিন্তু এখন যেটা হয়েছে আমাদের দেশে, যত বিবিএ দরকার তার থেকে বেশি বিবিএ হয়ে গেছে, প্রোডাকশন চলছে। এবং আমাদের যে সায়েন্স দরকার, সায়েন্সের আমি আপনাকে দুঃখজনক স্ট্যাটিস্টিক্স বলি, সবাই সায়েন্স পড়া দরকার নেই, আমি দুঃখজনক স্ট্যাটিস্টিক্স আপনাকে বলি। 100তে 100 শিক্ষার্থীতে এসএসসি লেভেল থেকে এইচএসসি লেভেলের মধ্যে 100 থেকে মানে 79 স্টুডেন্ট চলে যায় সায়েন্সের বাইরে, মানে এসএসসি লেভেল থেকে এইচএসসির মধ্যে, মানে এসএসসি তো সায়েন্স শুরু হয়, তো এখান থেকে 79 জন চলে যায় সায়েন্সের বাইরে। শতকরা 21% আমরা সায়েন্সের স্টুডেন্ট পাই। এই 21%-এর ভেতরে লেস দেন 20% আমরা নারী সায়েন্সের স্টুডেন্ট পাই। দিস ইজ মানে রিয়ালিটি, এটা হলো আমাদের আজকের বাস্তবতা।